এই মুহূর্তে বড় খবর আপনাদের সামনে তুলে ধরবো। রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি দেখা করতে যাবেন। রাজ্যের সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করতে, সার্বিক পরিস্থিতি জানাতে তিনি যাবেন। আর কি ডিটেল এই মুহূর্তে রয়েছে আমি জানবো। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, ভোটের আগে রাজ্যের সার্বিক পরিস্থিতি জানাবেন বোস। বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট দেবেন রাজ্যপাল। আর কি ডিটেল রয়েছে আমি জানবো আমার সহকর্মী দীক্ষা ভুইয়ার কাছ থেকে। দীক্ষা, আর কি খবর রয়েছে সাক্ষাৎ সংক্রান্ত? দেখো, রাজ্যপাল সিভি আনন্দ বোস বিকাল 4:40 রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছেন, তার কারণ তিনি এই রাজ্যে এই মুহূর্তে এসআইআর নিয়ে যে পরিস্থিতি রয়েছে বা পরিবেশ রয়েছে সেটার পাশাপাশি বাংলাদেশ সীমান্তের যে রিপোর্ট সেই রিপোর্ট এবং আসন্ন যে বিধানসভা ভোট রয়েছে সেখানে কি কি ঘটনা ঘটতে পারে, আগে থেকে আশঙ্কাজনক কিছু যে যে জায়গাগুলো স্পর্শকাতর জায়গা রয়েছে বা যে এলাকাগুলোতে এখন থেকেই বেশ কিছু গোলমালের আশঙ্কা রয়েছে, সেই সমস্ত বিষয়ে তিনি আলোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আজকে 4:40 সাক্ষাৎ করবেন এবং সেখানে সমস্ত কিছু রিপোর্ট দেবেন। সাধারণত রাজ্যের বিষয়ে সমস্ত রিপোর্ট রাষ্ট্রপতির কাছেই দিতে হয়ে থাকে, সেই কারণেই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাষ্ট্রপতির কাছে ভোটের আগে প্রত্যেকটা ইস্যু নিয়ে বৈঠক ভোটের আবহে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে, সার্বিক পরিস্থিতি সংক্রান্ত একটি রিপোর্ট রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ তুলে ধরবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। ধন্যবাদ। ভোটমুখী বঙ্গে আজ উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে মাঝের ডাবরি চা বাগানে জনসভা করবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সবার প্রস্তুতি দেখব, সরাসরি নজর রাখবো। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, গতকালই আমরা দেখেছি তৃণমূলের গড় বলে পরিচিত দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এই ভোটমুখী বঙ্গের ভোট অভিযান শুরু করে দিয়েছে। আজ এই উত্তরবঙ্গবাসীর জন্য কি বার্তা তার থাকে, কিভাবে তিনি জনসংযোগ করেন, কোন কোন এজেন্ডা, কোন কোন বিষয়কে হাতিয়ার করেন, সেদিকেই নজর থাকবে। जो एम्प्लॉयर का पीएफ है वो जमा तो नहीं कर रहा है, मगर मजदूर वर्ग से, मजदूर लोगों से, चाहे मजदूर से जो पैसा काट रहा है, जो एम्प्लॉय का कंट्रीब्यूशन है वो भी जमा नहीं हो रहा है। क्रैश हाउस नहीं है, हेल्थ सेंटर नहीं है, बच्चे के लिए बस नहीं है, ट्रैक्टर में चाय पत्ता जिसमें लिया जाता है उसमें बच्चे लोगों को लेकर बस स्कूल जा रहा है। ये सब देखकर ममता बनर्जी 2022 আমি সরাসরি ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন এই চা বাগানের মাঠে একটা যে র্যাম্প তৈরি হয়েছে সেই র্যাম্প কিন্তু এখানে চারদিকে মানুষরা কিন্তু তারা ভিড় করেছে। ফলে আজকের এই সভা থেকে এই বার্তা দেন, এটার জন্য কিন্তু অপেক্ষা করছে সবাই। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখানে আসবেন, এই চা বাগানের ময়দানে আসবেন। ইতিমধ্যেই বক্তারা কিন্তু চা শ্রমিকদের বিভিন্ন বক্তব্য সেখানে কিন্তু তুলে ধরতে। বছরের শুরুতেই বাংলায় ভোটের কাউন্টডাউন শুরু। যুযুধান তৃণমূল এবং বিজেপি, নেমে পড়েছে দুই দলই প্রচার যুদ্ধে। বিজেপির মূল স্রোতে ফিরে খড়গপুরে দিলীপ ঘোষ সভা করবেন তিনি। আজ আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, পাল্টা ধূপগুড়িতে সভা মিঠুন চক্রবর্তীর। শুভেন্দু অধিকারীর জোড়া কর্মসূচি নন্দীগ্রাম এবং ব্যারাকপুরে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, তার জেলা সফর শুরু হচ্ছে আজ থেকেই। অপরদিকে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সভা করবেন তিনি। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমি দেবব্রতর কাছে চলে যাবো। দেবব্রত, তুমি সেখানে রয়েছো এই মুহূর্তে, কি ছবি ধরা পড়ছে, কি দেখতে পাচ্ছ? দেখো, যেটা প্রথমে বলে রাখি যে এই দিলীপ ঘোষের কামব্যাক, তারপরে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলাতে আজকে প্রথম পা দিলেন তিনি, এবং পা দিয়েই তিনি কিন্তু একরকম বাজিমাত করে দিয়েছেন বলা যেতে পারে। কেননা খড়গপুরের যে জগপুর প্রাচীন মনসা মন্দির, সেই মনসা মন্দিরে প্রথমে তিনি পূজা দিয়েছেন এবং তাকে স্বাগত জানাতে আমি সহকর্মীকে ছবিটা দেখাতে বলবো। ঠিক যেন বড় নেতা আসলে বা কোনো মন্ত্রী আসলে যেভাবে পতাকা দিয়ে গোটা এলাকা সাজিয়ে ফেলা হয়, ঠিক সেভাবেই কিন্তু সাজিয়ে ফেলা হয়েছে। তিনি সেখানে মন্দিরে পূজা দেওয়ার পর আমার সহকর্মীকে ডান দিকে আরেকটা ছবি দেখাতে বলবো। এক নেতার বাড়িতে তিনি এসেছেন, সেখানে মধ্যাহ্ন ভোজন সেরে কিন্তু তারপরে তিনি পেরিয়ে যাবেন এখান থেকে ডেবরায় আরেকটি প্রোগ্রামে অংশ নেবেন। তারপর ফিরে এসে খড়গপুর শহরে দুটি প্রোগ্রাম রয়েছে এবং টানা আগামী দুদিন কিন্তু এখানে খড়গপুরেই তিনি থাকবেন বলে যেটা আমরা জানতে পারছি বিজেপি সূত্রে। এবং টানা পশ্চিম মেদিনীপুর জেলার এই বিভিন্ন প্রান্তে, যেখানে তিনি একসময় সাংসদ ছিলেন, সেই সাংসদ এলাকার বিভিন্ন জায়গাতেই কিন্তু রাজনৈতিক কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। এটাই কিন্তু প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। মানে বলা যাচ্ছে দিলীপ ঘোষ তিনি ময়দানে আসার পর যথেষ্ট উজ্জীবিত সেখানকার যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। আপনাদেরকে এবারে শোনাই, যখন দিলীপ ঘোষ তার যখন কামব্যাক হচ্ছে দলে, ঠিক আসার পরেই তিনি জানিয়েছিলেন তার পছন্দের তালিকায় রয়েছে খড়গপুর। তিনি কি বলেছিলেন সে সময় শুনুন। বেশি কি দিলীপ ঘোষকে আবার খড়গপুরে দাঁড়াতে দেখা যাবে সেটা পার্টি ঠিক করবে। আমার সবসময় পছন্দের আসাম খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায় তাই ছিল,
গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, মানে এই এই কত ভুগতে হয়েছে পার্টিকে? সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে। জানি না ব্রাত্য কি ব্যাপার, যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। দেশজোড়া বিতর্কের মধ্যে বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে সরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলল কেকেআর। আপনারা জানেন এর আগে বিসিসিআই এর তরফ থেকে নির্দেশ যায় যে মুস্তাফিজুর রহমানকে বর্তমান এই সমসাময়িক পরিস্থিতির মধ্যে তাকে সরাতে হবে। সেই সিদ্ধান্ত অবশেষে নিয়ে ফেলল কেকেআর। দেশজোড়া বিতর্কের মধ্যে কেকেআরকে চিঠি দেন বিসিসিআই সচিব। সেই বিষয়টি মেনে নিয়ে কেকেআর এর এই সিদ্ধান্ত। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন আমার সহকর্মী রক্তিম ঘোষ। রক্তিম, জানতে চাইবো কেকেআর এই সিদ্ধান্ত তো নিয়েই ফেললো, এবার সামনের দিকে তাকিয়ে হচ্ছে বাংলাদেশ সফর, তার মানে সেটাও এই মুহূর্তে অনেকটাই অনিশ্চয়তার মুখে নাকি? দেখো, এখনো পর্যন্ত বিসিসিআই সূত্রে যেটা খবর সেটা হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশ সফর কি হবে সেটা নিয়ে ভাবার অবকাশ তৈরি হয়নি। কারণ সামনে দুটো ওয়ার্ল্ড কাপ আছে, একটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আছে, টি20 ওয়ার্ল্ড কাপ আছে, এবং তারপরেই নিউজিল্যান্ড সিরিজ আছে। ফলে বাংলাদেশ সফর নিয়ে তাদের পরবর্তী স্টেপটা কী হবে সেটা এখনো পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয়নি। কেননা তার আগেই আইপিএলটা আছে। তো আইপিএলের সময় এই মুস্তাফিজুর রহমান যেটা আপডেট সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য তারা একটা আবেদন করেছিল কেকেআরকে। কেকেআর সেটা মেনে নিয়েছে, যেটা আমরা 12:30টার সময় বলেছিলাম যে কেকেআর মেনে নেবে, কেননা কোনো নতুন সওয়ালে যাবে না। এবার নতুন কোন ক্রিকেটার হবে সেই দিকে নজর। তবে অলরেডি শর্ট লিস্টেড করা শুরু হয়ে গেছে হু উইল বি দ্য নেক্সট অফ মুস্তাফিজুর রহমান। বর্তমান পরিস্থিতিটাই এই সিদ্ধান্তের জন্য অনেকটা অনুকরণের কাজ করেছে নাকি? একদমই কাজ করেছে। কারণ বর্তমানে ভারত বাংলাদেশ যে চলছে এবং এখানে হিন্দু নিধন যেটা চলছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো গত কয়েকদিন ধরেই কেন শাহরুখ খানের দলে মুস্তাফিজুর রহমান আছে সেই নিয়ে বিতর্ক চলছিল, যার ফল হচ্ছে এটা। বেশ, ধন্যবাদ রক্তিম। রোড সচিব কি বলছেন সেটা একবার শোনাবো। Which is going on all across. BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. And BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায় তিনি কি বলছেন এই বিষয়ে আপনাদের শোনাবো। তাদের অত্যাচারিত হচ্ছে লোকজন, ওখানে নিরীহ লোকজন অত্যাচারিত হচ্ছে। সেইখানের সঙ্গে আগে যদি পাকিস্তানের সঙ্গে যদি কোনো সম্পর্ক না থাকে ক্রিকেটের, এবং এই একটা কারণে যেখানে পলিটিক্সের বাইরে গিয়ে যদি নিরীহ লোকের উপর অত্যাচার হয়, সেখানকার লোক এসে আবার সে পশ্চিমবঙ্গে খেলছে, সেখানে আবার খেলতে যায়, সেখানে বিসিসিআই যে হস্তক্ষেপ করেছে আমার মনে হয় ঠিকই করেছে। বর্তমান পরিস্থিতি তার প্রভাব এবার ময়দানেও পড়লো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, যে সৌহার্দ্য বারবার দেখে এসেছে এই দুটো দেশ, বিশেষ করে ভারতের তরফ থেকে তো বারবার গিয়েছে, সেখানে পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হলো কেকেআরকে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা, আপনার প্রতিক্রিয়া? এটা তো চাপে পড়ে নিতে হলো। আমার মনে হয় একটা ঝগড়া আরেক জায়গায় আনা উচিত নয়। খেলোয়াড় সে তো সেধে খেলতে আসেনি, তাকে কেকেআর এবং ভালো খেলোয়াড় হিসেবেই তাকে আমন্ত্রণ করেছিল, টাকা দিয়ে অবশ্যই আজকাল হয় এই সমস্ত। তো এইটাকে আমার মনে হয় এইগুলো ছেলে মানুষই বাচ্চাদের ঝগড়ার মতো, যে আমার বন্ধুকে মেরেছে তো আমি ওর বন্ধুকে মারবো। মানে একজনের উপর অন্যায় হচ্ছে বলে আরেকজনের উপর অন্যায় করা হবে, এইগুলো আমার একটু নিচু মনের পরিচয় বলে মনে হয় দুপক্ষেরই। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। ধন্যবাদ।